একটি জন্তু একটি সুন্দরী মেয়েকে যে এতটা ভালোবাসতে পারে সেটি তোমরা এই গল্পটি পড়লেই বুঝতে পারবে। এই গল্পটি কোনো সিনেমার থেকে কম নয়, আর গল্পটির আসল মজা ক্লাইম্যাক্সে পাওয়া যাবে, কারণ গল্পটিতে আছে একটি টুইস্ট। আমার নাম জয়ন্ত সাহা, আর তোমরা দেখছো ইংলিশ ক্লাস এনি টাইম। গল্পটি পড়ার সাথে সাথে তোমরা প্রত্যেকটি ইংরেজি শব্দের বাংলা অর্থ শিখতে পারবে। ইংরেজি শেখার জন্য প্লিজ তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাসে এই অসাধারণ গল্পটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে তোমাদেরকে পড়াবো। আজকের এই গল্পটি নেওয়া হয়েছে ক্লাস 7-এর লেসন 4 থেকে। আজকের গল্পটির টাইটেল হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমরা এই গল্পটি লাইন বাই লাইন পড়ব এবং প্রত্যেকটি ইংরেজি শব্দের অর্থ ভালোভাবে বুঝব। আমাদের এই গল্পের হিরোইন বা নায়িকা, তার নাম হচ্ছে বেল। বেল একটি সুন্দরী মেয়ে। আর আমাদের গল্পের হিরো হচ্ছে দ্য বিস্ট। এই বিস্ট হচ্ছে একটি ভয়ঙ্কর জন্তু বা দানব। তো আজকের এই ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা ইউনিট 1 অংশটি নিয়ে আলোচনা করব। লেসন 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই গল্পের টাইটেল দেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো প্রথমে আমরা এই টাইটেলটির বাংলা অর্থটা কি সেটা আমরা জেনে নিই। দেখো, দ্য বিউটি, বিউটি কথাটির অর্থ হচ্ছে সৌন্দর্য। অ্যাকচুয়ালি এখানে বিউটি বলতে একটি বিউটিফুল গার্লের কথা বলা হয়েছে, একটি সুন্দরী মেয়ের কথা বলা হয়েছে। অ্যান্ড দ্য বিস্ট, এবং একটি বিস্টের কথা বলা হয়েছে। বিস্ট মানে কি? বিস্ট মানে হচ্ছে চতুষ্পদ জন্তু বা পশু। 4 পা বিশিষ্ট জন্তু বা পশুকে আমরা বিস্ট বলে থাকি। ভয়ঙ্কর কোনো জন্তুকেও আমরা বিস্ট বলে থাকি, বা পশু স্বভাব বিশিষ্ট মানুষকেও বিস্ট বলা হয়। কিছু মানুষ রয়েছে যারা দেখতে তো মানুষের মতন, কিন্তু তাদের আচার আচরণ পশুদের মতন হয়ে থাকে, তাদের পশু প্রবৃত্তি রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের মানুষদেরকেও কিন্তু আমরা বিস্ট বলতে পারি। তো আমাদের গল্পে বিস্ট বলতে কি বোঝানো হয়েছে? বিস্ট বলতে আমরা বুঝবো ভয়ঙ্কর দেখতে কোনো একটি দৈত্য বা দানব। তো চলো আজকের এই গল্পটি শুরু করা যাক। তো আশা করছি এই টাইটেলটি তোমরা বুঝতে পেরেছো যে এখানে একটি সুন্দরী মেয়ে এবং একটি বিস্টের গল্প আজকে আমরা পড়তে চলেছি। এই সুন্দরী মেয়েটির নাম হচ্ছে বেল। এই সম্পর্কে আমরা পড়বো এই গল্পটির মধ্যে। তো চলো আজকের এই গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটি হচ্ছে একটি ঐতিহ্যগত, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত, ফেয়ারি টেল মানে হচ্ছে রূপকথার গল্প। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে গল্পটি, এটি হচ্ছে একটি ঐতিহ্যগত রূপকথার গল্প অফ ফ্রান্সের, অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক, এবং এটা নির্দিষ্ট কোনো লেখকের দ্বারা এটা লেখা হয়নি। ইট ওয়াজ রিটোল্ড, এটা পুনরায় বলা হয়েছে, বাই সেভারাল, কিছু ফেমাস, বিখ্যাত রাইটার্স, লেখকদের দ্বারা। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। অ্যানিমেশন ফিল্মস বলতে আমরা কি বুঝবো? কার্টুন। তোমরা টিভিতে কার্টুন দেখেছো, মোবাইলে কার্টুন দেখেছো। তো অ্যানিমেশন ফিল্মস তৈরি করা হয়েছে, কার্টুন তৈরি করা হয়েছে এই গল্পটিকে নিয়ে। তোমরা কি দেখেছো দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট? এই কার্টুন দেখেছো, অ্যানিমেশন ফিল্ম দেখেছো? অনেকগুলো কিন্তু এই বিউটি অ্যান্ড দ্য বিস্ট নিয়ে কিন্তু অ্যানিমেশন ফিল্ম তৈরি হয়েছে, এমনকি হলিউডেও কিন্তু সিনেমা তৈরি হয়েছে। তোমরা চাইলে দেখতে পারো। মুভিটি একটি অসাধারণ মুভি, তোমরা দেখতে পারো। তোমরা যে গল্পটি পড়বে সেই গল্পটিকেই কেন্দ্র করে, সেই গল্পটির উপর বেস করেই এই হলিউড মুভিটি তৈরি করা হয়েছে। দারুণ মুভি, তোমরা চাইলে দেখতে পারো, অবসর সময়ে তোমরা দেখতে পারো। তাহলে কি গল্পটা তোমাদের বুঝতে বেশ সুবিধে হবে। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো এবার চলো আমরা মূল গল্পটি শুরু করি। আজকে আমরা ইউনিট 1 অংশটি নিয়ে আলোচনা করব। লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা বা কোনো এক সময়, দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, যে কোনো এক সময় বা একদা। আ ওয়েলদি মার্চেন্ট, একটি ধনী বণিক। মার্চেন্ট কথাটির অর্থ হচ্ছে বণিক বা ব্যবসায়িক, আর ওয়েলদি কথার অর্থ হচ্ছে ধনী বা সম্পদশালী। একদা বা কোনো এক সময় একটি ধনী বণিক লিভড, বসবাস করত, ইন আ বিগ ম্যানশন, একটি বড় প্রাসাদে।
এই লাইনটার মানে কি হচ্ছে যে কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় একটি ধনী বণিক বা ব্যবসায়িক বসবাস করত একটি বড় প্রাসাদে। ম্যানসন মানে হচ্ছে প্রাসাদ, বড় বাড়িকে আমরা ম্যানসন বলে থাকি, প্রাসাদ। উইথ হিজ 3 ডটার্স, তার 3 মেয়েকে নিয়ে। তাহলে আমরা প্রথম লাইনটা পড়ে বুঝতে পারলাম যে কোনো এক সময় একটি ধনী বা একটা সম্পদশালী কোনো একটি বণিক বা ব্যবসায়িক বসবাস করত একটি বড় প্রাসাদে তার 3 মেয়েকে নিয়ে। তার 3টি মেয়ে ছিল। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকেই ছিল দেখতে সুন্দরী। এই মার্চেন্টের 3টি মেয়ে ছিল এবং এই 3টি মেয়ের প্রত্যেকটি মেয়েই কিন্তু দেখতে অসাধারণ সুন্দরী ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল, কনিষ্ঠ কন্যা মানে সব থেকে ছোট মেয়ে, ইয়াংগেস্ট বলা হচ্ছে, ইয়াংগেস্ট মানে হচ্ছে ছোট। দ্য ইয়াংগেস্ট গার্ল, সব থেকে ছোট মেয়েটি, ওয়াজ বেল, ছিল বেল। এই নামটা তোমরা মনে রাখবে, সব থেকে ছোট মেয়েটির নাম হচ্ছে বেল। ব্যবসায়িকের 3টি মেয়ে ছিল, 3টি মেয়েই দেখতে খুব সুন্দরী ছিল এবং সব থেকে ছোট মেয়েটির নাম ছিল বেল। এই লাইনগুলো তোমরা বুঝতে পারছো আশা করছি। সি ওয়াজ নোন, সে পরিচিত ছিল, ফর হার লাভলিনেস, তার সুন্দরতার জন্য, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং তার ভালো মনের জন্য বা বিশুদ্ধ মনের জন্য বা পবিত্র মনের জন্য। তাহলে এখানে আমরা মার্চেন্টের সব থেকে যে ছোট মেয়ে তার নামটা জানতে পারলাম, তার নাম হচ্ছে বেল এবং সে দেখতে সুন্দরী, সে তার সুন্দরতার জন্য, তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিল, বিখ্যাত ছিল এবং তার মন বা হৃদয় ছিল বিশুদ্ধ বা পবিত্র। পিওর মানে হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র, আর লাভলিনেস মানে হচ্ছে সুন্দরতা। তাহলে এখানে আমরা বেলের সম্পর্কে জানতে পারলাম যে বেল নামে যে মেয়েটি রয়েছে সে হচ্ছে ব্যবসায়িকের ছোট মেয়ে এবং সে দেখতেও যেমন সুন্দরী তেমন মনের দিক থেকেও খুব ভালো একটি মেয়ে। হার সিস্টার্স, তার বোনেরা বলতে এখানে বেলের 2 দিদির কথা বলা হচ্ছে। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, ওয়ার উইকেড, বিপরীতে তারা ছিল উইকেড। উইকেড কথাটির অর্থ হচ্ছে দুষ্ট বা বিদ্বেষপূর্ণ বা খারাপ। তারা ছিল খারাপ অ্যান্ড সেলফিশ এবং স্বার্থপর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 বোনের মধ্যে বেল হচ্ছে সব থেকে ছোট এবং বেল দেখতেও যেমন সুন্দরী তেমন মনটাও তার ভালো, পবিত্র, বিশুদ্ধ। কিন্তু বেলের যে 2 দিদি রয়েছে তারা কিন্তু ভালো নয়, তারা খারাপ, তারা দুষ্ট এবং বিদ্বেষপূর্ণ এবং তারা হচ্ছে স্বার্থপর ধরনের। তাহলে এখানে আমরা মার্চেন্টের সম্পর্কে জানতে পারলাম। মার্চেন্টের 3টি মেয়ে ছিল, 3 মেয়ের মধ্যে সব থেকে ছোট মেয়ে হচ্ছে বেল এবং এই বেল হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা বা হিরোইন। আর এই বেলের 2 দিদি ছিল এবং সেই 2 দিদি তারা কিন্তু ভালো ছিল না, তাদের মনটা ছিল দুষ্ট, তারা ছিল বিদ্বেষপূর্ণ, তারা খারাপ ছিল এবং স্বার্থপর ছিল। আশা করছি যে প্রথম প্যারাগ্রাফটি রয়েছে সেটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটির অর্থ আমরা পড়ব। বাট দেয়ার ফরচুন, কিন্তু তাদের ভাগ্য, সুন চেঞ্জড, খুব শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। সুন মানে হচ্ছে শীঘ্র আর ফরচুন মানে হচ্ছে ভাগ্য। তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। তাদের বলতে কাদের? তাদের বলতে সেই যে ধনী যে বণিক রয়েছে, ব্যবসায়িক রয়েছে, তাদের যে ফ্যামিলি, সেই ধনী বণিক এবং 3 মেয়ে, তারা যে 4 জন রয়েছে তাদের ফ্যামিলির ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আমরা জানি যে তারা একটা সম্ভ্রান্ত পরিবার, তাদের পরিবারটা একটি সম্ভ্রান্ত পরিবার। মার্চেন্ট যে ছিল সে একটি ধনী ব্যক্তি এবং তারা লাক্সারিতে জীবন কাটাতো, কিন্তু তাদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট, বণিকটি বা ব্যবসায়িকটি, লস্ট, হারিয়ে ফেলেছিল, অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পদ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। ইন আ টেম্পেস্ট, প্রচণ্ড ঝড়ে। টেম্পেস্ট কথাটির অর্থ হচ্ছে প্রচণ্ড ঝড়। আমরা জানি স্টর্ম মানে ঝড়, STORM, স্টর্ম মানে ঝড়, আর টেম্পেস্ট মানে হচ্ছে প্রচণ্ড ঝড়, ভয়ঙ্কর ঝড়। এই টেম্পেস্ট হচ্ছে এমন এক ধরনের ভয়ঙ্কর ঝড় যা সব কিছুকে লণ্ডভণ্ড করে দেয়, সব কিছুকে ভেঙে তছনছ করে দেয়, সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে এক নিমেষেই। যেমন ধরো সাইক্লোন, টাইফুন, টর্নেডো, এগুলোকে আমরা টেম্পেস্ট বলতে পারি। অন সি, সমুদ্রে। এবার কি হয়েছে, যে ব্যবসায়িকটি ছিল সে ব্যবসায়িকটি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল, তার সমস্ত সম্পত্তি হারিয়ে গিয়েছিল একটি ঝড়ে। সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় উঠেছিল এবং সেই সমুদ্রের ঝড়ে সেই ব্যবসায়িকের সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল বা ডুবে গিয়েছিল।
এই যে বণিক যে ছিল সে সমুদ্রে তার জাহাজ চলতো এবং জাহাজে তার ব্যবসার জন্য যে সমস্ত মালপত্র ছিল সেগুলো যাওয়া আসা করতো। এবার সমুদ্রে একটি টেম্পেস্ট এসেছিল, ভয়ঙ্কর ঝড় এসেছিল এবং সেই ভয়ঙ্কর ঝড়ে তার সমস্ত জাহাজ কিন্তু ডুবে গিয়েছে, যার কারণে তার ব্যবসায় প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে এবং সে গরিব হয়ে গিয়েছে। তো কয়েক মুহূর্তের মধ্যেই তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে গেল দেখো। সো এই জন্য সে অ্যান্ড হিজ ডটার্স এবং তার মেয়েরা শুরু করেছিল টু লিভ বসবাস করতে ইন আ স্মল ফার্ম হাউস, একটি ছোট খামার বাড়িতে, ইন আ ভিলেজ, একটি গ্রামে। এবার দেখো তারা একটা বড় প্রাসাদে বসবাস করত, কিন্তু তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে গেল। হঠাৎ একটি সমুদ্রে ঝড় এলো এবং তার সমস্ত ব্যবসার যে জাহাজগুলো চলতো সেই জাহাজগুলো সমুদ্রে ডুবে গেল এবং তারা গরিব হয়ে গেল এবং তারা একটি গ্রামে, তারা একটা ছোট্ট খামার বাড়িতে, একটি ফার্ম হাউসে তারা থাকতে শুরু করে দিল। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করত, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো ফর দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদেরকে বেঁচে থাকার জন্য এবার তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, লেটার মানে হচ্ছে পরে, দ্য মার্চেন্ট বণিক হার্ড শুনতে পেয়েছিল দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার মালবাহী জাহাজগুলোর মধ্যে একটি জাহাজ, তার মালবাহী জাহাজগুলোর মধ্যে একটি জাহাজ, ট্রেডিং মানে হচ্ছে মালবাহী, আর শিপ মানে তো তোমরা জানো জাহাজ। তো তার যে মালবাহী যে জাহাজগুলো ছিল, অনেকগুলো ছিল, তার মধ্যে একটি জাহাজ হ্যাড রিটার্নড, ফিরে এসেছে, টু পোর্ট, বন্দরে। এটা শুনতে পেল, কে শুনতে পেল? ওই মার্চেন্ট তো জানে যে সমুদ্রে এতক্ষণে তার সমস্ত জাহাজগুলো ডুবে গিয়েছে, প্রচণ্ড ঝড়ে সব তছনছ হয়ে গিয়েছে, তার সমস্ত সম্পত্তি হারিয়ে গিয়েছে, কিন্তু সে হঠাৎ শুনতে পেল যে বন্দরে একটি তার মালবাহী জাহাজ এসে পৌঁছেছে। সামহাউ, কোনো রকমে, কোনোভাবে, ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে এটি প্রবল ঝড় থেকে বেঁচে ফিরেছে। সামহাউ মানে হচ্ছে কোনোভাবে, আর এসকেপ মানে হচ্ছে পলায়ন করা হয়, কিন্তু এখানে হবে বেঁচে ফেরা। কোনোভাবে বেঁচে ফিরেছে প্রবল ঝড় থেকে, প্রবল ঝড়ের কবল থেকে, প্রবল ঝড়ের হাত থেকে কোনো রকমে একটি জাহাজ বন্দরে ফিরে এসেছে। হেন্স, তাই, দ্য মার্চেন্ট বণিকটি বা ব্যবসায়িকটি ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু রিটার্ন, ফিরে যাবে, টু দ্য সিটি, শহরে, টু ডিসকভার, আবিষ্কার করতে বা খুঁজতে, হোয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু, যে এটাতে এখনও কোনো মূল্যের কোনো জিনিস রয়েছে কিনা। এবার সে খবর পেয়েছে যে তার একটি জাহাজ ফিরে এসেছে বন্দরে, তো এই খবরটা পেয়ে সে খুব খুশি হয়েছে, তার মনে আশা জেগেছে যে যাই হোক একটি জাহাজ তো এসেছে, এবার সেখানে যে সমস্ত মালপত্রগুলো আছে সেগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা পেলে আমার বেশ ভালোই হবে। তো এই আশাতে সে কিন্তু শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিফোর লিভিং, যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স, সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো। তার মেয়েদেরকে কি জিজ্ঞাসা করলো? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমি যখন ফিরে আসব তুমি কি চাও, তোমরা কি চাও যে আমি কোনো তোমাদের জন্য উপহার নিয়ে আসি? এটা মার্চেন্ট তার মেয়েদের উদ্দেশ্যে বলল। এবার মার্চেন্ট শহরের উদ্দেশ্যে রওনা দেবে, সে ওই বন্দরে যাবে যেখানে তার জাহাজটা ফিরে এসেছে, সেই জাহাজটিকে দেখতে, এবং সেখানে যদি কোনো জিনিসপত্র থাকে, মালপত্র থাকে, তো সেগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা পাবে, এই আশাতে যাবে। তো যাওয়ার আগে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করছে যে ডু ইউ ওয়ান্ট মি, তোমরা কি চাও যে আমি, টু ব্রিং এনি গিফট, আমি কোনো উপহার নিয়ে আসি, আপন মাই রিটার্ন, আমি যখন ফিরে আসবো তখন। বোথ হিজ এল্ডার ডটার্স, তার উভয় বড় মেয়েরা, বোথ মানে হচ্ছে উভয়, মানে দুই, হিজ এল্ডার ডটার্স, তার বড় মেয়েরা, তার যে দুই বড় মেয়ে রয়েছে, দুই বড় মেয়েই তারা উভয়েই বলল ফর জুয়েলস, তারা চাইলো, কি চাইলো? জুয়েলস মানে হচ্ছে রত্ন, দামি রত্ন, সোনা দানা গয়না, এই সমস্ত কিছু চাইলো, অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর পোশাক। এবার দেখো, এবার মার্চেন্টের তিনটে মেয়ে আমরা জানি, সব থেকে ছোট মেয়েটি হচ্ছে বেল, যে কিনা আমাদের এই গল্পের নায়িকা। তো বেলের যে দুই দিদি রয়েছে, মার্চেন্টের যে দুই বড় মেয়ে রয়েছে, সেই দুই বড় মেয়ে তার বাবাকে বলল যে বাবা, তুমি আমাদের জন্য জুয়েল নিয়ে আসিও। জুয়েল মানে হচ্ছে রত্ন, মানে দামি সোনা দানা গয়না, হিরে মতি মুক্তা, এই সমস্ত কিছু, অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর পোশাক নিয়ে আসবে। বাট বেল সেড, কিন্তু বেল বলল, এবার ছোট মেয়ে বেল, সে কি বলল? ফাদার, বাবা, প্রমিস মি, তুমি আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ, তুমি আমার জন্য নিয়ে আসবে একটি বিরল প্রজাতির গোলাপ ফুল।
রেয়ার মানে হচ্ছে বিরল প্রজাতির বা দুর্লভ। দুর্লভ কোনটিকে বলা হয়? যা সহজে পাওয়া যায় না, যা সহজলভ্য নয়, সেটি হচ্ছে রেয়ার। তো রেয়ার মানে বিরল বা দুর্লভ। তো তুমি আমার জন্য একটি বিরল প্রজাতির বা দুর্লভ প্রজাতির গোলাপ ফুল নিয়ে আসবে। এটা বেল বলল। ছোট মেয়ে বেল সে তার বাবাকে বলছে যে বাবা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার জন্য একটি বিরল প্রজাতির গোলাপ ফুল বা দুর্লভ প্রজাতির গোলাপ ফুল নিয়ে আসবে। দ্যাট ডাজ নট গ্রো, যেটি জন্মায় না ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের এই অংশে। তাহলে দেখো বেলের সঙ্গে তার যে বাকি যে বড় দুই দিদি রয়েছে তাদের পার্থক্যটা কোথায় দেখো। বেল সে দেখতেও যেমন সুন্দরী, তেমন একটি বুদ্ধিমতী মেয়ে, এবং সে একটি ভালো মেয়ে। তার মন খুব বিশুদ্ধ, তার মন খুব পবিত্র। তার সোনা দানা চায় না, তার টাকা পয়সা চায় না, তার সুন্দর পোশাক চায় না। তার কি চায়? তার এমন একটি গোলাপ ফুল চায় যেটি এই দেশে সেই অংশে জন্মায় না। তো সেটা তার বাবাকে বলল যে বাবা, তুমি যখন ফিরে আসবে তখন তুমি আমার জন্য এমন একটি গোলাপ ফুল নিয়ে আসবে যেটি আমাদের দেশের এই অংশে জন্মায় না। আর অন্যদিকে আমরা দেখতে পেলাম যে বেলের যে দুই দিদি রয়েছে তারা বলল তার বাবাকে যে বাবা, তুমি যখন ফিরে আসবে তখন তুমি আমাদের জন্য জুয়েল নিয়ে আসবে এবং সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসবে, আমাদের জন্য দামি রত্ন নিয়ে আসবে এবং আমাদের জন্য ভালো ভালো পোশাক নিয়ে আসবে। এটা বললো। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? নেক্সট, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার অনুরোধে সম্মতি জ্ঞাপন করে। এবার বেল তার বাবাকে বলেছে যে তুমি আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসবে, একটি বিরল প্রজাতির গোলাপ ফুল। তো এটাতে তার বাবা সম্মতি দিল। এগ্রি মানে হচ্ছে সম্মতি দেওয়া বা হ্যাঁ জোগানো, আর রিকোয়েস্ট মানে তো তোমরা জানো অনুরোধ। তো তার অনুরোধে সম্মতি জানিয়ে দ্য মার্চেন্ট, বণিকটি, সেট অফ, যাত্রা শুরু করলো। সেট অফ মানে হচ্ছে যাত্রা শুরু করা, ফর দ্য সিটি, শহরের উদ্দেশ্যে। হোয়েন হি রিচড দ্য সিটি, যখন সে শহরে পৌঁছলো। রিচ মানে হচ্ছে পৌঁছানো। যখন সে শহরে পৌঁছালো, হি ফাউন্ড, সে দেখতে পেল, টু হিজ ডিসমে, হতাশ হলো। ডিসমে কথাটির অর্থ হতাশ এটাও হয়, আবার আতঙ্কিত এটাও হয়। ডিসমের দুটো অর্থ হয়, হতাশ আবার আতঙ্কিত, দুটোর মধ্যে যে কোনো একটা বলবে। তো টু হিজ ডিসমে, সে হতাশ হলো, দ্যাট হিজ শিপস কার্গো, যে তার জাহাজের পণ্য সম্ভার, হ্যাড বিন সিজড, জোর করে দখল করে নিয়েছে বা বাজেয়াপ্ত করেছে, টু পে হিজ ডেটস, তার ঋণ শোধ করার জন্য। এইবার সে যখন শহরে পৌঁছেছে তার জাহাজের কাছে, সে তো ভেবেছিল যে এই জাহাজে কিছু মালপত্র রয়েছে, সেগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে। কিন্তু এখানে এসে সে হতাশ হলো। সে দেখল যে তার জাহাজের সমস্ত মালপত্রগুলোকে বাজেয়াপ্ত করে নিয়েছে বা জোর করে সিজ করে নিয়েছে, জোর করে দখল করে নিয়েছে। কারা দখল করে নিয়েছে? পাওনাদারেরা। তার মানে এই মার্চেন্ট কারো কাছে আগে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকাটা শোধ করতে পারেনি। তো সেই টাকাগুলো কিভাবে শোধ হবে? সে ওই যে মার্চেন্ট রয়েছে, সেই যে বণিক রয়েছে, যে ব্যবসায়িক রয়েছে, তার জাহাজটিকে দখল করে নিয়েছে সেই সমস্ত পাওনাদারেরা। তো এটা দেখে সে হতাশ হলো। কার্গো মানে হচ্ছে পণ্য সম্ভার, আর সিজ মানে হচ্ছে জোর করে দখল করে নেওয়া, আর ডেটস মানে হচ্ছে ঋণ। সো এই জন্য হি ওয়াজ লেফট উইথ নো মানি, এই জন্য তার কাছে আর কোনো টাকা পয়সা থাকলো না, টু বাই এনি প্রেজেন্ট, কোনো রকম উপহার কেনার জন্য, ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য। এবার সে যেটা ভেবেছিল যে টাকা পয়সাগুলো পাওয়া যাবে, কিন্তু সে তো আর পেল না, কারণ সেই জাহাজটা দখল করে নিয়েছে পাওনাদারেরা। এবার তার কাছে কোনো টাকা পয়সা নেই, এবার কিভাবে সে উপহার কিনবে তার মেয়েদের জন্য? সেই জন্য বলছে যে সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, এই জন্য তার কাছে আর কোনো টাকা পয়সা থাকলো না, টু বাই, কিনতে, এনি প্রেজেন্ট, কোনো রকম উপহার, ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য। হোয়াইল রিটার্নিং, ফিরে আসার সময়, হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট, সে তার রাস্তা জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলেছিল। এবার সে যখন বাড়ি ফিরে আসছে, তার মেয়েদের কাছে ফিরে আসছে, সে তখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল এবং সে রাস্তা হারিয়ে ফেলেছে। সিকিং শেল্টার, সিক মানে হচ্ছে সন্ধান করা, সার্চ করা, খোঁজা। সিকিং শেল্টার, আশ্রয় খুঁজছিল। এবার সে জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছে, ধীরে ধীরে রাত্রি হয়ে যাচ্ছে। তো এবার তাকে তো জঙ্গলে কোনো একটি জায়গায় আশ্রয় নিতে হবে, তাকে থাকতে হবে। তো সেই জন্য সে কী করছিল? আশ্রয়ের সন্ধান করছিল। সিকিং শেল্টার, সন্ধান করছিল কিসের? আশ্রয়ের। হি কেম অ্যাক্রস, সে হঠাৎ করে দেখতে পেল। কেম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে দেখা। সে হঠাৎ করে দেখতে পেল আর ড্যাজলিং প্যালেস, একটা চমকপ্রদ প্রাসাদ। ড্যাজলিং মানে হচ্ছে চমকপ্রদ, আর প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। সে একটি চমকপ্রদ প্রাসাদ দেখতে পেল। এবার সে জঙ্গলের মধ্যে কিন্তু একটি প্রাসাদ দেখতে পেল, অ্যান্ড এন্টার্ড ইট, এবং এটার মধ্যে প্রবেশ করে গেল।
ইনসাইড ভেতরে হি ফাউন্ড সে দেখতে পেল টেবিলস অনেকগুলো টেবিল রয়েছে, লেডেন বোঝাই করা রয়েছে, টেবিলের ওপর বোঝাই করা রয়েছে। কি বোঝাই করা রয়েছে? উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাবার এবং পানীয়। এবার সে ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে একটি প্রাসাদ আছে এবং সেই প্রাসাদের মধ্যে ওই মার্চেন্ট প্রবেশ করেছে এবং প্রবেশ করে দেখছে যে অনেকগুলো টেবিল আছে এবং টেবিলের ওপর অনেক খাবার সাজানো রয়েছে, অনেক পানীয় সাজানো রয়েছে। এটা দেখতে পেল। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি, যেটি আপাত দৃষ্টিতে মনে হতে পারে, অ্যাপারেন্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে, যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিন লেফট রেখে দিয়েছে ফর হিম তার জন্য বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, ওই প্রাসাদের অদৃশ্য মালিক। এবার দেখো, সে এমন একটা প্রাসাদে প্রবেশ করেছে যে প্রাসাদের মালিকটাকে সে কিন্তু জানে না। সে জানে না, সে প্রাসাদের মালিকের অনুমতি ছাড়াই কিন্তু প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে এবং প্রবেশ করে সে দেখছে যে অনেকগুলো টেবিল রয়েছে এবং টেবিলে খুব সুন্দর সুন্দর খাবার এবং পানীয় সাজানো রয়েছে। এটা কিন্তু ঠিক নয়, তাই না? কারো পারমিশন ছাড়া, বাড়ির যে মালিক তার পারমিশন ছাড়া কারো বাড়িতে ঢুকে যাওয়া এটা তো ঠিক নয়। তো আপাত দৃষ্টিতে তার এটা মনে হয়েছে যে হয়তো এই যে প্যালেস রয়েছে, এই প্যালেসের যে অদৃশ্য যে ওনার, অদৃশ্য ওনার মানে অদৃশ্য মালিক কেন বলছে? কারণ এই প্যালেসের যে মালিকটা কে আমরা এখনও কিন্তু জানতে পারিনি। তো এই প্যালেসের যে অদৃশ্য মালিক রয়েছে, সেই অদৃশ্য মালিক হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে তার জন্য এই খাবার দাবারগুলো সাজিয়ে রেখে দিয়েছে। দ্য মার্চেন্ট, বণিকটি অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিল দিস গিফট, এই উপহারটি। এই উপহার বলতে ওই খাবার দাবারের কথা বলছে। এট টু হিজ হার্টস কন্টেন্ট, সে প্রাণ ভরে খেয়ে নিয়েছিল। হার্টস কন্টেন্ট মানে হচ্ছে প্রাণ ভরে, সে প্রাণ ভরে মন ভরে একদম খেয়ে নিল, তার প্রচণ্ড খিদে পেয়েছিল। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট, এবং রাত্রিবেলাটা কাটিয়েছিল অ্যাট দ্য প্যালেস, ওই প্রাসাদের মধ্যে। এবার বোঝো কাণ্ড, সে এমন একটা জঙ্গলের মধ্যে প্রাসাদ দেখতে পেয়েছে। এটা একটা কেমন ভুতুড়ে ব্যাপার লাগছে না? যে সে একটা প্রাসাদ দেখতে পেয়েছে ভালো কথা, কিন্তু প্রাসাদের মালিক কে আছে সে জানে না। সে প্রাসাদের মধ্যে ঢুকে গিয়েছে এবং সেখানে দেখছি অনেকগুলো টেবিল রয়েছে সাজানো, সেই টেবিলের ওপর অনেক খাবার বোঝাই করা রয়েছে। সে প্রাণ ভরে খাবারগুলোকে খেয়েও নিল, সে জানেও না যে খাবারগুলো কার জন্য রেখেছে বা কিছু, সে ভাবছে যে হয়তো আমার জন্যই রেখেছে। তো এবার খাবারগুলোকে সে খেয়ে নিয়েছে এবং সে রাত্রিবেলাটা ওই প্যালেসের মধ্যেই ঘুমিয়ে গেল। তার কোনো মনে ভয় ডর কিছুই নেই যে আমি কোথায় এসেছি বা কার বাড়িতে এলাম আর কার খাবারগুলো আমি খেয়ে নিলাম। তো এবার সে কী করলো, সে প্রাণ ভরে খাবারগুলো খেয়ে নিল এবং রাত্রিবেলাটা ওই প্যালেসের মধ্যেই কিন্তু কাটালো। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালবেলা। এবার পরবর্তী সকালবেলায় কী ঘটনা ঘটছে দেখো। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালবেলা, অ্যাজ দ্য মার্চেন্ট, বণিকটি ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন সে প্যালেসটি ত্যাগ করতে যাবে, যখন সে প্রাসাদ থেকে বেরিয়ে যাবে, হি স, সে দেখতে পেয়েছিল আর রোজ গার্ডেন, একটি গোলাপ ফুলের বাগান। এবার দেখো, এবার সকাল হয়ে গিয়েছে, সে মার্চেন্ট এবার সে প্রাসাদ থেকে বেরিয়ে পড়বে। তো এবার বেরোনোর সময় সে দেখতে পাচ্ছে যে একটি গোলাপ ফুলের বাগান। অ্যান্ড রিকল্ড, এবং স্মরণ করলো। রিকল মানে হচ্ছে স্মরণ করা, মনে পড়লো। তার এবার মনে পড়ে গেল যে আরে, দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, আরে বেল তো একটি গোলাপ ফুলের জন্য আকাঙ্ক্ষা করেছিল। এখানে দেখো, ডিজায়ার কথাটির অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা বা কামনা করা। এখানে ওয়ান্ট কথাটা ব্যবহার করতে পারতো, যে বেল হ্যাড ওয়ান্টেড আ রোজ, এই কথাটা ব্যবহার করতে পারতো, কিন্তু এখানে ডিজায়ার্ড আ রোজ কথাটা ব্যবহার করেছে। পার্থক্যটা তোমাদেরকে বুঝতে হবে। যদি আমি বলি যে আমি একটি গোলাপ ফুল চাই, যদি সেখানে আমি ওয়ান্ট কথাটা ব্যবহার করি, তো আমি একটি গোলাপ ফুল চাই সাধারণ মানে। কিন্তু আমি যদি বলি যে আমি ডিজায়ার কথাটা ব্যবহার করি, যে আমি একটি গোলাপ ফুলের জন্য আকাঙ্ক্ষা করি, মানে কি আমার ওই গোলাপ ফুলটা আমার চাই, আমার গোলাপ ফুলটা লাগবেই লাগবে। তো জোর দিয়ে বোঝানোর জন্য যে বেল বলেছিল তার বাবাকে যে তুমি অবশ্যই আমার জন্য একটি গোলাপ ফুল নিয়ে আসবে, একটি দুর্লভ, একটি বিরল প্রজাতির গোলাপ ফুল নিয়ে আসবে, যেটি এই দেশে জন্মায় না। তো সেই জন্য এখানে ডিজায়ার কথাটি ব্যবহার করা হয়েছে, আকাঙ্ক্ষা কথাটি ব্যবহার করা হয়েছে, যে তাকে গোলাপ ফুলটা কিন্তু নিয়ে যেতেই হবে, কারণ সে তার বাবাকে বলেছিল যে তুমি প্রমিস করো যে তুমি আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে। তো গোলাপ ফুলটা তার খুব প্রয়োজন ছিল, সেই জন্য এখানে ডিজায়ার কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে লাইনটার মানে কি দাঁড়াচ্ছে? দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, যে বেল একটি গোলাপ ফুলের আকাঙ্ক্ষা করেছিল। এই কথাটা তার মনে পড়ে গেল যে আরে বেল আমার ছোট মেয়ে, সে তো একটি গোলাপ ফুল চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ। এবার দেখো, আপন পিকিং, পিক মানে হচ্ছে তুলে নেওয়া, ফুলটাকে তুলে নিচ্ছে, সেই জন্য পিক বলা হচ্ছে। দ্য লাভলিয়েস্ট রোজ, সুন্দরতম গোলাপ, সুন্দরতম গোলাপটি তুলে নিয়ে। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ এর অর্থ হচ্ছে সুন্দরতম গোলাপ ফুলটি তুলে নিয়ে দ্য মার্চেন্ট,
ব্যবসায়িকটি সাডেনলি হঠাৎ করে, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, কেম ফেস টু ফেস সামনাসামনি এসে পড়ল। ফেস টু ফেস মানে হচ্ছে সামনাসামনি, উইথ আ হিডিয়াস বিস্ট একটি ভয়ানক পশুর সামনে। হিডিয়াস কথাটির অর্থ হচ্ছে ভয়ানক, আর বিস্ট মানে বলেছি পশু, চতুষ্পদ পশু বা জন্তু, আর আমাদের এই গল্পে অ্যাকচুয়ালি দৈত্য বা দানব আমরা বলতে পারি। তো এবার গোলাপ ফুল তুলে নিয়েছে, এটা কিন্তু ঠিক নয়, কারো বাগানে মালিকের পারমিশন ছাড়া, বাগানের যে মালি রয়েছে তার পারমিশন ছাড়া গোলাপ ফুল তুলে নেওয়া এটা ঠিক নয়, এটা একটা ব্যাড ম্যানার। কিন্তু মার্চেন্ট সে কিন্তু গোলাপ ফুল তুলে নিয়েছে, আর তুলেছে কোনটা, যেটা ওই বাগানের মধ্যে সব থেকে সুন্দরতম, লাভলিয়েস্ট বলা হয়েছে, সুন্দরতম গোলাপ, সব থেকে সুন্দর গোলাপ ফুলটা সে তুলে নিয়েছে। এবার তুলে নেওয়ার পরেই সে হঠাৎ দেখছে যে তার সামনে একটি ভয়ঙ্কর একটি বিস্ট দাঁড়িয়ে রয়েছে। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে বণিককে বা ব্যবসায়িককে বলল। এবার ওই দৈত্যটা মানে বিস্ট, ওই জন্তুটা সে ব্যবসায়িককে বলল। এতক্ষণে দেখো এবার গল্পে আমরা বিস্টের কথা জানতে পারলাম। তো এবার সেই বিস্ট বণিককে বা ব্যবসায়িককে কি বলল, লাস্ট নাইট গত রাত্রে ইউ ওয়ার হাংরি, তুমি ছিলে ক্ষুধার্ত অ্যান্ড শেল্টারলেস এবং আশ্রয়হীন। কাকে বলছে, এটা ওই মার্চেন্টকে উদ্দেশ্য করে বলছে। কে বলছে, ওই বিস্ট বলছে। বিস্ট বলছে যে গত রাত্রে তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, আর শেল্টারলেস মানে হচ্ছে আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছি, শেল্টার আশ্রয় দিয়েছি, অ্যান্ড কমফোর্ট এবং আরামও দিয়েছি। কমফোর্ট মানে হচ্ছে আরাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে, এবং তুমি নিয়ে যাচ্ছ মাই মোস্ট প্রেসাস, আমার সব থেকে মূল্যবান পজেশন, সম্পত্তি, আফটার অ্যাকসেপ্টিং, গ্রহণ করার পরে, মাই হসপিটালিটি, আমার আতিথেয়তা। আরে তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি আশ্রয়হীন ছিলে, আমি তোমাকে খাবার দিয়েছি, তোমাকে আশ্রয় দিয়েছি, আরাম দিয়েছি, এরপরে তুমি আমার আতিথেয়তা গ্রহণ করেছো, আমি তোমাকে অতিথি সেবা করেছি, তুমি আমার অতিথি ছিলে, আমি তোমাকে অতিথি সেবা করেছি, তুমি আমার আতিথেয়তা গ্রহণ করেছো, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা। এরপরে তোমার সাহস কত, তোমার সাহস কত যে তুমি আমার সব থেকে মূল্যবান সম্পত্তি নিয়ে চলে যাচ্ছ, মানে গোলাপ ফুলটা তুলেছে সেই জন্য বলছে যে তুমি আমার সব থেকে মূল্যবান সম্পত্তি ওই গোলাপ ফুলটাকে তুলে নিয়ে চলে যাচ্ছ, তোমার স্পর্ধা তো কম নয়, তোমার সাহস তো কম নয়। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, তোমাকে অবশ্যই মরতে হবে তোমার এই আচরণের জন্য। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। এ তো ব্যাপার খারাপ, এরকম বলছে, এবার তো মেরেই ফেলবে এই বিস্ট। দ্য মার্চেন্ট, বণিক বা ব্যবসায়িক, বেগড টু বি সেট ফ্রি, সে কাকুতি মিনতি করতে লাগলো তাকে মুক্তি দেওয়ার জন্য বা তাকে ছেড়ে দেওয়ার জন্য। হি আর্গিউড, সে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, আর্গিউ মানে হচ্ছে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা, দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ, যে সে কেবলমাত্র গোলাপ ফুলটি তুলেছে অ্যাজ আ গিফট, উপহার দেওয়ার জন্য, ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল, তার ছোট মেয়ে বা তার কনিষ্ঠ মেয়ে বেলকে দেওয়ার জন্য। এটা বলল মার্চেন্টটা, ওই বিস্টকে বলল যে আমাকে ছেড়ে দাও, আমি আমার ছোট মেয়েকে ওই গোলাপ ফুলটি দেওয়ার জন্য আমি তোমার বাগান থেকে এই সুন্দরতম গোলাপ ফুলটি তুলেছি, আমাকে ছেড়ে দাও। অ্যাট লাস্ট, সবশেষে দ্য বিস্ট এগ্রিড, ওই বিস্ট, ওই জন্তুটি, ভয়ঙ্কর দৈত্যটি, সে এগ্রিড, সে সম্মতি জ্ঞাপন করলো, মানে সে বলল যে আচ্ছা ঠিক আছে, ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, তুমি বেলের জন্য তুমি গোলাপ ফুলটি নিয়ে যেতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, টু দ্য ক্যাসেল, এই দুর্গে, অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি, নয়তো তোমার মেয়েকে ফিরে আসতে হবে আমার সঙ্গে থাকার জন্য, ইন দিস ক্যাসেল, এই দুর্গে। এবার দেখো এই বিস্ট এবার তাকে একটা শর্ত দিয়ে দিল, বলল যে ঠিক আছে, তুমি যখন এটা বলছো যে তুমি তোমার মেয়ের জন্য গোলাপ ফুলটি তুলেছো, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি যাও, কিন্তু তোমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে এই দুর্গতেই, আর তুমি যদি না আসো তাহলে কিন্তু তোমার মেয়েকে ফিরে আসতে হবে আমার সঙ্গে থাকার জন্য এই দুর্গতেই। এটা বলল, কে বলল, বিস্ট বলল। কাকে বলল, মার্চেন্টকে বলল। নেক্সট, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, এই কথাটা শোনার পরে কি হলো, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, ব্যবসায়িকটির মন খারাপ হয়ে গেল। আপসেট মানে হচ্ছে মন খারাপ হওয়া। ব্যবসায়িকটির মন খারাপ হয়ে গেল, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্তটি সে স্বীকার করে নিল। অ্যাকসেপ্ট মানে স্বীকার করে নিল, আর কন্ডিশন মানে হচ্ছে শর্ত। এই শর্তটা সে স্বীকার করে নিল, কারণ তার কাছে তার কোনো উপায় নেই, না তো এই বিস্ট তো তাকে খেয়ে ফেলবে বা মেরে ফেলবে। দ্য বিস্ট সেন্ট হিম, বিস্ট তাকে পাঠিয়ে দিল,
অন হিজ ওয়ে, তার নিজের রাস্তায় বা নিজের পথে। তাকে তার পথ দেখিয়ে দিল, তার রাস্তা দেখিয়ে দিল, কারণ সে তো রাস্তা হারিয়ে ফেলেছিল। উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস, তাকে কী কী দিল? তাকে রত্ন দিল এবং তাকে সুন্দর সুন্দর পোশাক দিল ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য। তবে বিস্ট যে আছে সে কিন্তু খারাপ নয়। সে দেখো, সে পারলেই কিন্তু ওই মার্চেন্টকে মেরে ফেলতে পারতো, কিন্তু মার্চেন্টকে মেরে ফেলেনি। এবং সে যখন চলে যাচ্ছে, মার্চেন্ট যখন চলে যাচ্ছে, তাকে জুয়েলস দিল, তাকে সুন্দর সুন্দর পোশাক দিল, তাকে রত্ন দিল এবং সুন্দর সুন্দর পোশাক দিল। এগুলো কার জন্য দিল? এগুলো ওই মার্চেন্টের মেয়েদের জন্য দিল। কারণ ওই মার্চেন্টের যে দুই মেয়ে, বড় যে দুই মেয়ে ছিল, তারা বলেছিল যে বাবা তুমি যখন আসবে তখন আমাদের জন্য জুয়েলস নিয়ে আসবে এবং আমাদের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসবে। তো এই বিস্ট কিন্তু মার্চেন্টকে এই জিনিসগুলো দিয়ে দিয়েছিল। অ্যান্ড স্ট্রেসড, এবং জোর দিল, দ্যাট, স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া। অ্যান্ড স্ট্রেসড, এবং জোর দিল, জোর দিয়ে বলল দ্যাট বেল মাস্ট কাম, যে বেলকে অবশ্যই আসতে হবে। বেল হচ্ছে মার্চেন্টের ছোট মেয়ে। বেলকে অবশ্যই আসতে হবে টু দ্য ক্যাসেল, এই দুর্গে, অফ হার ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছে। অ্যাকর্ড মানে হচ্ছে স্বেচ্ছায়। বেলকে স্বেচ্ছায় এই দুর্গে আসতে হবে, এটা জোর দিয়ে বলল মার্চেন্টকে। যে বেলকে তুমি যদি মনে করো যে জোর করে এখানে রেখে চলে যাবে, সেটা কিন্তু হবে না। বেলকে তার নিজের ইচ্ছেই কিন্তু এই দুর্গতে আসতে হবে। অ্যাকর্ড মানে হচ্ছে স্বেচ্ছায়। দ্য মার্চেন্ট, বণিকটি বা ব্যবসায়িকটি, আপন অ্যারাইভিং হোম, বাড়ি পৌঁছে, ট্রায়েড, চেষ্টা করেছিল, টু হাইড, লুকোতে, দ্য সিক্রেট, গোপন কথাটি, ফ্রম বেলের কাছ থেকে। এবার বেলের কাছ থেকে সে ওই গোপন কথাটি লুকোনোর চেষ্টা করলো। গোপন কথা কোনটা? ওই যে গোপন কথা, ওইটা যেটা শর্ত দিয়েছিল যে তোমাকে আসতে হবে, নয়তো তোমার মেয়েকে আসতে হবে, এই কথাটি সে বেলের কাছ থেকে লুকোনোর চেষ্টা করলো। বাট সি প্রাইড, কিন্তু সে গোপন কথাটি জেনে গেল। প্রাইড মানে হচ্ছে গোপন কথাটি জেনে যাওয়া। বাট সি প্রাইড, কিন্তু সে গোপন কথাটি জেনে গেল, মানে বেল, সে কিন্তু এই গোপন কথাটি জেনে গেল, যে কথাটি তার বাবা তার কাছ থেকে লুকোতে চেষ্টা করছিল। ইট ফ্রম হিম, তার কাছ থেকে। অ্যান্ড উইলিংলি, এবং স্বেচ্ছায়, ওয়েন টু দ্য বিস্টস ক্যাসেল, এবং স্বেচ্ছায় সে ওই জন্তুটির দুর্গে চলে গেল, ওই দানব বা দৈত্যটির দুর্গে চলে গেল। বেল কিন্তু এবার ওই দৈত্য বা দানবের দুর্গে কিন্তু চলে গেল। তাহলে বুঝতে পারছো, বেল একটি বুদ্ধিমতী মেয়ে এবং সে তার বাবাকে খুব ভালোবাসে। সেই জন্য সে তার বাবাকে যেতে দিল না, কারণ জানছে তার বাবা যদি যায় তাহলে হয়তো বিস্ট তাকে মেরে ফেলবে। তো সেই জন্য বললো যে বাবা তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমার নিজের ইচ্ছেই চলে যাচ্ছি, আমি ওই বিস্টের দুর্গে, ওই বিস্টের ক্যাসেলে আমি চলে যাচ্ছি। দ্য বিস্ট, জন্তুটি, রিসিভড, গ্রহণ করল, হার গ্রেসাসলি, তাকে অনুগ্রহপূর্বক বা মর্যাদাপূর্ণভাবে। এই বিস্ট কিন্তু খারাপ নয়। তাকে আমরা গল্পের প্রথম থেকে দেখে আসছি যে বিস্ট বলা হচ্ছে, বিস্ট মানে ভয়ঙ্কর দেখতে একটা দৈত্য দানব। সে হয়তো দেখতে খারাপ কিন্তু তার মনটা খুবই ভালো। এখন পর্যন্ত সে কিন্তু কাউকে ক্ষতি করেনি, সে কিন্তু এখন পর্যন্ত ক্ষতি করেনি। মার্চেন্টকে পারতো যে সে তাকে মেরে ফেলে দিতে, কিন্তু সে করেনি। এবং বেল যখন গেল তার ক্যাসেলে, তার দুর্গে, বেলকে সে কিন্তু অনুগ্রহপূর্বকভাবে বা তাকে মর্যাদাপূর্ণভাবেই কিন্তু তাকে সাদরে অভ্যর্থনা জানালো, তাকে ওয়েলকাম করলো। তো দ্য বিস্ট রিসিভড, বিস্ট গ্রহণ করলো, তাকে মানে বেলকে, গ্রেসাসলি, অনুগ্রহপূর্বক বা মর্যাদাপূর্ণভাবে, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস, তুমি হচ্ছ মিস্ট্রেস। মিস্ট্রেস মানে হচ্ছে গৃহিণী বা কর্ত্রী বা মালকিন, এই ধরনের বোঝায়। তুমি হচ্ছ গৃহিণী বা মালকিন, অব দ্য ক্যাসেল, এই দুর্গের, অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, এবং আমি হচ্ছি তোমার ভৃত্য বা চাকর। দেখো, এই বিস্টকে আমরা যতটা খারাপ ভাবছিলাম ততটা কিন্তু খারাপ নয়। সে দেখতে ভয়ঙ্কর হলেও কিন্তু সে এই বেলকে কিন্তু খুব ভালোবাসে এবং বেলকে সে কিন্তু মর্যাদাপূর্ণভাবেই তাকে গ্রহণ করেছে এবং তার দুর্গে তাকে রেখেছে এবং তাকে বলছে যে আজ থেকে তুমি এই দুর্গটির মালকিন এবং আমি তোমার চাকর বা ভৃত্য। তাহলে এই বিস্ট সে একটা ভালো বিস্ট, সে কিন্তু খারাপ নয়। তো এখানেই এই গল্পের ইউনিট 1 অংশটি শেষ হচ্ছে। এই গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং যদি কোনো লাইন বুঝতে অসুবিধে হয় তাহলে সেটিও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই গল্পটা পড়ে আমরা যে একটা মোরাল, এই গল্পটাতে আমরা কি পেলাম, যে দেখতে যে খারাপ সে যে মানুষ হিসেবে খারাপ হবে সেটা কিন্তু নাও হতে পারে। কারো বাহ্যিক চেহারা দেখে,
কারো বাহ্যিক রূপ দেখে কখনোই কাউকে জাজ করা ঠিক নয়, কারো বাহ্যিক চেহারা দেখে কাউকে কখনোই বিচার করা ঠিক নয়। এই গল্পটা পড়ে আমরা এটা শিখতে পারি। কারণ যে বিস্টের গল্পটা আমরা পড়ছি, বিস্ট দেখতে একটা ভয়ঙ্কর টাইপের দৈত্য দানব টাইপের, কিন্তু সে কিন্তু ভালো একটা, তার মধ্যে কিছু ভালো গুণ রয়েছে। সে কিন্তু এখনও কারো কিন্তু ক্ষতি করেনি। এবং যখন বেল তার দুর্গে এসে পৌঁছলো, বেলকে সে সাদরে তাকে ওয়েলকাম করলো এবং তাকে বলল যে আজ থেকে তুমি এই দুর্গটির মালিক, আজ থেকে তুমি এই প্রাসাদের মালকিন এবং আমি তোমার চাকর হিসেবে থাকবো। তার মানে এখানে বুঝতে পারছি যে বিস্ট বেলকে ভালোবাসে এবং সেই জন্য সে তাকে এই প্রাসাদের মালকিন বানিয়ে দিয়েছে এবং সে বলছে যে আমি তোমার চাকর হয়েই থাকতে চাই। তো এই হচ্ছে গল্প, একটি জন্তু এবং একটি মেয়ের একটি ভালোবাসার গল্প। একটি জন্তু একটি মেয়েকে কতটা ভালোবাসতে পারে সেটা আমরা বুঝতে পারছি। এবং কারো বাহ্যিক চেহারা দেখে কোনো দিনই কাউকে বিচার করা ঠিক নয়। যে হয়তো দেখতে কুৎসিত বা কালো বা একটু অন্যরকম টাইপের, সে যে মানুষ হিসেবে খারাপ হবে সেটা নাও হতে পারে। এই গল্পটা পড়ে কিন্তু আমরা সেই শিক্ষাটা পাই। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ইউনিট 2 নিয়ে খুব শীঘ্রই আমি ইংলিশ ক্লাস এনি টাইমে হাজির হব। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো।